জানাবো আমাদের নতুন নির্বাহী কমিটির সমস্ত সদস্যদেরকে। একে একে আপনারা চলে আসবেন, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদেরকে সময়ের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। প্রথমে আসবেন সভাপতি, নতুন নির্বাহী কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। এরপরে আসবেন সুব্রত বিশ্বাস, আসবেন কাশেম আলী, আসবেন তুষার রায়। আপনারা তাড়াতাড়ি একটু মঞ্চে আসবেন, তাহলে আমাদের সবার সুবিধা হবে। আসবেন সৌরভ সরকার, এরপর আসবেন শফিক চৌধুরী হারুন, শফিক চৌধুরী হারুন। আচ্ছা, এরপরে জীবন বিশ্বাস আমি মঞ্চে। সর্বসাধারণ সম্পাদক আসবেন মোহিত আচার্য। মোহিত আচার্য, আপনারা সবাই কোথায় গেলেন হঠাৎ? একটু একটু ডাকবেন তো। আচ্ছা, অডিটোরিয়ামের বাতিটা একটু দিতে হবে পাশ থেকে, মাঝখানে একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ, আসবেন মঞ্চে সুরজিতা পাল, আসবেন সাবিনা হায়ুরবি, আসবেন দুলাল ভৌমিক, আসবেন আশিস রায়, সম্পাদক মন্ডলী এরা। আসবেন আলিমউদ্দিন, আসবেন ফারুক ফয়সাল, আসবেন সমীর মন্ডল, আসবেন মুক্তাধর, আসবেন শুক্লা চক্রবর্তী, আসবেন রাবে আক্তার, আসবেন ফজলুল করিম। আবারও বলি, আসবেন দুলাল ভৌমিক। সবাই তাড়াতাড়ি আসবেন, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমরা সময়টিকে নিতে পারবো। দুলাল ভৌমিক, আশিস রায়, আলিমউদ্দিন, ফারুক ফয়সাল, সমীর মন্ডল, মুক্তাধর, শুক্লা চক্রবর্তী, রাবে আক্তার, ফজলুল করিম। আপনারা সবাই এসেছেন। পরে আসবেন জেবু চৌধুরী, আসবেন অঞ্জন ভট্টাচার্য। একটু তাড়াতাড়ি করবেন আপনারা, অনুগ্রহ করে। আসবেন বেবি মন্ডল। সব নিচে আসলে আমাদের একটি স্টল আছে, সেখানে বোধহয় কাজ করছে। আসবেন মোহাম্মদ হারুন, আসবেন মঞ্চে আসছেন অঞ্জন ভট্টাচার্য, আসবেন মোহাম্মদ হারুন, আসবেন গোলাম মর্তুজা, একটু আগেই তো গোলাম মর্তুজাকে দেখলাম আমি। আসবেন হেনা আচার্য, আসবেন নাজনীন আক্তার, ভুল করেছি আমি। আসবেন নাজনীন সুলতানা। মঞ্চে আসেন, বলবেন আমাকে, তাহলে বুঝতে পারবো না। আসবেন, আচ্ছা একটু চাপ করেন। আসবেন অশোক রায়, আসবেন ক্লারা রোজারিও রিতা। সব নিচে, মুশকিল ডেকে আনা তো মুশকিল। কেউ আপনার মাইকটি চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে। আসবেন আসবেন হিরুল চৌধুরী,
হিরু চৌধুরী আসবেন। এটি বারবার চলে যাচ্ছে আসলে আমার হাত থেকে, বুঝলাম না কেন। তাহলে আরেকটি দেখি। আসবেন সুতপা মণ্ডল। আর একটু সাউন্ড দেবেন, হ্যাঁ ঠিক আছে। আসবেন মোহাম্মদ আলম নিউমন, হ্যাঁ একটু দাঁড়াবেন। আসবে রিয়া আক্তার, ফজল করিম আসছেন, মঞ্চে আসবেন আপনি। আর যারা নিচে আছেন তাদেরকে আমরা মিস করবো, এটা তো ঠিক হবে না। আসবে দীপ্ত রায়, আমাদের দীপ্ত কোথায়? দীপ্ত দাঁড়াও একদিকে। আসবে উদিতা তন্নি, আচ্ছা, এবং সবশেষে মহাদেব মল্লিক। আচ্ছা, এদেরকে ছাড়া আচ্ছা, কেউ কি আমাদের একটু সাহায্য করবেন? আপনি একটু যাবেন নিচে, আমাদের স্টলে যারা বসে আছে আমাদের কমিটি একটু বলবেন খুব দ্রুত উপরে আসতে হবে, অনেক লোক করবে। সুদীবৃন্দ একটু আমাদের সময় দেবেন, 1-2 মিনিট, খুব বেশি সময় আমরা নেব না, আমরা এমনিতেই পেছনে পড়ে আছি। আমাদের সব সদস্য আসার আগে আমি এই পরিচিতি সবার যে নামগুলো বললাম সেগুলো আবার বলে আপনাদেরকে উত্তপ্ত বিরক্ত করার কোনো কারণ নেই, কিন্তু আমাদের মাঝে এই সময়ের ভিতরে আমি একটু নাম বলে রাখি। আমাদের উপদেষ্টা পরিষদ যারা আমাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য করেন তাদের নামগুলো বলে দেই। থাকলে আপনারা যেখানে থেকে থাকেন একটু মঞ্চে আসলে ভালো হবে। বেলাল বেগ, ডক্টর ওয়ালেদ চৌধুরী, আচ্ছা ওয়ালেদ ভাইয়ের জন্য আমাদের শুভকামনা। সৈয়দ মুজিবুর রহমান, সৈয়দ মোহাম্মদুল্লাহ। মুজিবুর রহমান একটু মঞ্চে আসবেন, পাশে থাকলে ভালো। আমাদের ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, একটু আগে দেখলাম জিয়া ভাইকে এখানে। কবির আনোয়ার, আচ্ছা হাসান ফেরদৌস আসেননি। চন্দন সেনগুপ্ত আসেননি। ডক্টর নুরুন নবী আসেননি। এবং কৌশিক আহমেদ। কৌশিক ভাই যদি মঞ্চে আসলে আমার খুব পারবেন কি, অসুবিধা হবে? কৌশিক ভাইয়ের পায়ে একটু অসুবিধা আছে, আপনারা আচ্ছা তাহলে একটু কৌশিক ভাই। আমরা এই শপথ গ্রহণে যত সম্ভব সবাইকে পেলে ভালো। যদি আচ্ছা রিতা ক্লারা রোজারি রিতা উনি পথ উনি আসছেন তাই শুনছি।
সমবেত সুধীমণ্ডলী, গত পরশু কাউন্সিলের মাধ্যমে দ্বিবার্ষিক সম্মেলনের অংশ হিসেবে আগামী 2 বছরের জন্য উদীচী যুক্তরাষ্ট্রের যে নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করার পর তারা সবাই মঞ্চে উপস্থিত হয়েছে। আমরা সবাই আমাদের যে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র আছে, আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এই নিয়ে আগামী 2 বছর যতটা পারি নিজেদের মেধা এবং শ্রম দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করার জন্যে আমরা সচেষ্ট হব। এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ এবং অভিব্যক্তি। আজকে আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই নবনির্বাচিত সদস্যবৃন্দকে এবং নতুন কমিটিকে সাদর অভিনন্দন জানাই এবং আহ্বান জানাই, আসুন আমরা দেশের সর্বত্র, দেশে এবং বিদেশে যেখানেই আমরা উদীচী সংগঠন করে তুলেছি, সবাই সবার সঙ্গে এক হয়ে একসঙ্গে কাজ করবার ব্রত পালন করে আমি এই যে নতুন কমিটি তারা যে কাজ করবেন তাদেরকে একটি শপথনামা পাঠ করাচ্ছি। আমি যতটুকু বলবো আপনারা তার প্রতিধ্বনি করবেন। আমি শব্দটা উচ্চারণ করার পর আপনারা নিজ নিজ নাম উচ্চারণ করলে সবচেয়ে ভালো হয়। মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে উঠাবে, মুষ্টিবদ্ধ হাত উপরে উঠিয়ে আপনারা এই শপথ করবেন। বন্ধুরা, আমি শুরু করছি। আমি মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও আমাদের মুক্তি সংগ্রামে নানা পর্বে শহীদদের নামে শপথ গ্রহণ করছি যে আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঘোষণাপত্র ও আদর্শ উদ্দেশ্যের প্রতি অবিচল থাকব এবং একজন শিল্পী কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের বৃহত্তর স্বার্থে আমার জীবনকে, কর্মজীবনকে উৎসর্গ করব। এক শোষণমুক্ত সুখী সুন্দর হাসি গানে মুখরিত বাংলাদেশ গড়ার কাজে আমার সৃজনশীল মেধা ও সত্তা নিয়োজিত করব। জয় উদীচী। বন্ধুরা, আজকে যারা শপথ গ্রহণ করলেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামী 2 বছরের জন্য তাদের উপর যে দায়িত্ব অর্পিত হলো, এই দায়িত্ব তারা সাহসের সঙ্গে পালন করবেন এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যেখানে আমাদের সংস্কৃতির যে উপাচার আছে সমস্ত জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্যে, মাতৃভাষা বাংলার জন্য আমাদের যে দরদ, সেই দরদটিকে যেভাবে আপনারা লালন করছেন তাকে আরও বিস্তৃত করে দেওয়ার জন্যে এবং স্বদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা যারা প্রবাসে আছেন তাদের আরও বৃদ্ধি এবং শক্তিশালী করার জন্যে আপনারা কাজ করবেন, এই আকাঙ্ক্ষা রইল আমাদের সকলের। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার বলবো আমি জয় উদীচী, জয় উদীচী, জয় উদীচী। ধন্যবাদ।
আসন গ্রহণ করুন। আমাদের এরপরে আমাদের সৈয়দ শামসুল হক। আমরা 10 মিনিটের বিরতি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে সৈয়দ শামসুল হক স্মরণ। আমরা যখন স্কুলে পড়তাম আমাদের ক্লাসে একটি গল্প বলার সুযোগ ছিল, অর্থাৎ সপ্তাহে যে কোনো একদিন আমাদের গল্প বলতে হতো। আমাদের ক্লাসে আমি সহ 3 জন এই গল্প বলার কাজটা করতাম। 3 জনের 3 ধরনের গল্প। একজন যিনি আমাদের ক্লাসের ফার্স্ট বয় এবং পরবর্তীতে বোর্ডেরও ফার্স্ট হয়েছিলেন এসএসসিতে, তিনি বলতেন ডিটেকটিভ গল্প, দেশি বিদেশি গল্প করতেন এবং ডিটেকটিভ গল্প চমৎকার করে করতেন। আমরা যারা শ্রোতা ছিলাম মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতাম। আরেকজন যিনি ছিলেন আমাদের সহপাঠী, তিনি বলতেন রূপকথার গল্প। রূপকথার গল্পের মধ্যে একটা আলাদা মাদকতা আছে আমরা জানি, তার বলবার ভঙ্গির কারণে তিনি আমাদের সেই রূপকথার জগতে নিয়ে যেতেন। আর আমি বলতাম আমার যেগুলো পড়া ছিল রুশ উপকথার গল্প। আমরা তখন একটি ছোটদের কাগজ পড়তাম, কাগজটার নাম হচ্ছে টাবুক টুকুর। চট্টগ্রাম থেকে বের হতো অসাধারণ একটি ছোটদের কাগজ পত্রিকা, মাসিক পত্রিকা। টাপুর টুকুরে বাংলাদেশের সে সময়ের সব সেরা লেখকরা লিখতেন। আমি যখন এই গল্পগুলো পড়তাম টাপুর টুকুরের, সেখানে একজন লেখকের একটি গল্প পড়ে আমার মনটা আটকে গিয়েছিল। আমি সেই গল্পটি আমাদের ক্লাসে পড়েছিলাম। গল্পটি হচ্ছে যে আমাদেরই জীবনযাপনে, আমরা যারা ছোট, আমাদেরই জীবনযাপনের একটি অংশ নিয়ে পারিবারিক ঘটনা নিয়ে লেখা। গল্পটি লিখেছিলেন সৈয়দ শামসুল হক। এই গল্পটি বলার পর আমি লক্ষ্য করলাম যে আমাদের ক্লাসে অন্যান্য যে ছাত্ররা ছিল তারা অভিভূত হয়ে গেল এই গল্পের বিষয়ের কারণে। এটি ডিটেকটিভ গল্প নয়, এটি রূপকথার গল্প নয়, এটি রূপ উপকথা নয়, এটি হচ্ছে আমাদের জীবনেরই গল্প। সৈয়দ শামসুল হককে আমি সেই প্রথম চিনলাম। এ ধরনের একজন লেখক বাংলাদেশে আছেন, তিনি লিখছেন এবং সেই গল্পগুলো যাদের জন্য লিখছেন আমাদের বয়সী ছেলে মেয়েদের জন্য, তারা পড়ছি এবং আমাদের ভালো লাগছে এবং আমি যখন শোনাচ্ছি অন্যদেরকে তাদেরও ভালো লাগছে। এই সময় সেই টাপুর পত্রিকাতে একটি ধারাবাহিক গল্প উপন্যাস প্রকাশ শুরু হয়, নাম ছিল সীমান্তের সিংহাসন। সেই উপন্যাসটিও আমি ধারাবাহিকভাবে পড়া শুরু করলাম এবং আমি দেখলাম যে এই উপন্যাসটি আমাদের সহপাঠীরা যেভাবে গ্রহণ করছে, আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি লেখকের দেখা পেতাম তাহলে আমি তাকে সেই কথাগুলো বলতাম যে আমাদের কালে একজন লেখক লিখছেন এবং আমাদের মতো বয়সী যাদের জন্য লিখছেন তারা কিভাবে সেটাকে গ্রহণ করছে। শামসুল হকের সাথে আমার প্রথম দেখা হয় 1977 সালে ঢাকায় বাংলা একাডেমিতে। তারপরে কয়েকবার দেখা হয়েছে, নিউ ইয়র্কেও দেখা হয়েছে। আমি সেই কথা বলার আর কোনো সুযোগ পাইনি। 5 বছর আগে আমি যখন বই মেলাতে এসেছিলেন এখানে, তখন একদিন আমি তার হোটেল লবিতে যাই, প্যানাম হোটেলে গিয়ে আমি তাকে এই সীমান্তের সিংহাসন উপন্যাসটির কথা বললাম এবং আমার ক্লাসের যে গল্পটা এখন আপনাদেরকে বললাম এই কথাগুলো জানালাম। সৈয়দ শামসুল হক অভিভূত হলেন। আমি তাকে বললাম, হক ভাই, আমার ধারণা আপনি হচ্ছেন অত্যন্ত আন্ডার রেটেড অর্থটা আপনার যতখানি প্রাপ্য ছিল বাংলাদেশে একজন লেখক হিসেবে,
আমরা কেবল তার প্রতিদান দিয়েছি একটি শব্দ ব্যবহার করে। এই শব্দটি হলো সব্যসাচী লেখক। এর বাইরে কিন্তু আমরা আপনাকে কি দিয়েছি? অসংখ্য পুরস্কার দিয়েছি। কিন্তু আমি খুব বিস্ময়ের সাথে দেখেছি যে শামসুর রহমান যখন বেঁচে ছিলেন তখন শামসুর রহমানের পাশে আমরা আল মাহমুদের নামকে জুড়ে দিতাম, শহীদ কাদেরের নামকে জুড়ে দিতাম, হাসান হাফিজুর রহমানের নামকে জুড়ে দিতাম, কিন্তু আপনার নাম কখনো আমরা জুড়ে দিইনি। অর্থাৎ তারা বাংলাদেশের কবিতার জগৎকে দখল করেছিল। 60-এর দশকে দুইজন ছোট গল্পকার বাংলাদেশে, একজন হাসান আজিজুল হক এবং একজন হচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত, যিনি আমাদের এই আমেরিকাতেই থাকেন। তারা তাদের প্রথম গল্প লিখে এবং প্রথম গ্রন্থ প্রকাশ করেই বাংলাদেশে পাঠকদের কাছে একটা বিস্ময়ের সৃষ্টি করে। সৈয়দ শামসুল হকের ছোট গল্পের বই 50-এর দশকে বেরিয়েছে, 60-এর দশকে বেরিয়েছে, কিন্তু আমরা তার নাম এভাবে দেখিনি। 70-এর দশকে আমরা দেখলাম যে কবি নির্মলের দুর্গ, মহাদেব সাহা, আবুল হাসান, রফিক আজাদ কবি হিসেবে তাদের নাম বলা হচ্ছে, কিন্তু সৈয়দ শামসুল হকের নাম বলা হচ্ছে না। ধরে নিলাম যে সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন, ব্রিটেনে ছিলেন, যার জন্য হয়তো আপনি আমাদের স্মৃতির বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু সেই সময় হুমায়ুন আহমেদ নামক একজন লেখক এসে তার প্রথম উপন্যাস লিখে যেভাবে আলোড়নের সৃষ্টি করেছিলেন, আমরা তো সৈয়দ শামসুল হকের নাম সেইভাবে তার পাশে কখনো উল্লেখ করিনি। আমি শামসুল হককে যখন এই কথাগুলো বলছিলাম, আমি দেখলাম ওনার চোখ ছলছল করে উঠেছে। আমি বিচার করার চেষ্টা করছি কেন এই ঘটনাগুলো ঘটেছে। আমি দেখেছি যে আমাদের দেশে সেই সময় 50-এর, 60-এর এবং 70-এর দশকে যে নতুন বুদ্ধিজীবী শ্রেণী, নতুন মধ্যবিত্ত শ্রেণী থেকে যারা বেরিয়ে এসেছেন, তাদের মধ্যে একটা গুণ ছিল। সেই গুণটা হচ্ছে নাকশিক কামের অভাব। যেমন যদি কেউ বাংলাদেশের চলচ্চিত্রের সাথে জড়িত থাকে, তাকে নাকশিক করে সরিয়ে দিতে হবে। আপনারা জানেন যে সৈয়দ শামসুল হক 60-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন, যার জন্যে সৈয়দ শামসুল হককে আমরা একেবারেই আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসিনি। অথচ আজ পর্যন্ত বাংলাদেশে চলচ্চিত্র জগতে চলচ্চিত্র নির্মাণের পর থেকে যা কিছু সৃষ্টি হয়েছে, শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো কিন্তু তৈরি হয়েছিল সেই 60-এর দশকে। একবার চিন্তা করে দেখুন যে আমাদের চলচ্চিত্র জগতে তখন কারা ছিলেন? জহির রায়হান ছিলেন, শামসুল হক ছিলেন, হাসান ইমাম ছিলেন, গোলাম মোস্তফা ছিলেন, আতাউর রহমান খান ছিলেন, আব্দুল খালেক ছিলেন, ফজলে লোহানী ছিলেন, আলমগীর বলল তখন গুটি গুটি পা করে চলচ্চিত্র জগতে এসেছেন। এইরকম একসাথে এত ব্যক্তিত্ব কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র জগতে আর কখনোই আসেনি। কিন্তু আমরা নাকশিককে সৈয়দ শামসুল হককে বলে রেখেছিলাম উনি চলচ্চিত্রের মধ্যে আছেন, অতএব উনি যেন বাংলাদেশের সংস্কৃতি চর্চার যে মূলধারা সেখানে আসতে পারেন। আরেকটা জায়গায় আমরা দেখলাম যে 1970 সালে তার একটি উপন্যাস বের হলো, খেলার আম খেলে যায়। উপন্যাসটি বের হওয়ার পর যারা জানেন, যাদের সেরকম বয়স, তারা হয়তো মনে থাকতে পারে, এই উপন্যাসটিকে নানান রকম অভিযোগ তুলে, বিশেষ করে যৌনতার অভিযোগ তুলে এটাকে পাশে সরিয়ে রাখা হয়েছে। যেন সৈয়দ শামসুল হক যেটা লিখেছেন সেটা হচ্ছে একটি পিনাট ম্যাগাজিনের মধ্যে একটি গল্প। এবং আমি ওই গল্পটা তখন পড়েছিলাম, উপন্যাসটা পড়েছিলাম, আলোড়ন সৃষ্টি করেছিল। এবং এই কথাগুলো বলা হচ্ছিল, অভিযোগ তোলা হচ্ছিল, সেই অভিযোগের যে সত্যতা নাই তাও নয়, কিন্তু এক শ্রেণীর মানুষ, বুদ্ধিজীবী, এই উপন্যাসকে নিষিদ্ধ করারও প্রস্তাব দিয়েছে। পরবর্তী পর্যায়ে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, শামসুল হকের বিলেতে চলে যাওয়া, সব কিছু মিলিয়ে তা হয়নি। কিন্তু উপন্যাসটি নিয়ে আর কখনো সেইভাবে আলোচনা হয়নি। শামসুল হককে নিয়ে আমরা আলোচনা কখন দেখলাম? বিলেত থেকে উনি ফিরে এলেন, ফিরে আসার পর পায়ের আওয়াজ পাওয়া যায় নামে একটি নাটক লিখলেন, কাব্য নাটক। এই নাটকটি থিয়েটার যখন ঢাকার মহিলা সমিতি মঞ্চে নিয়ে এলো, তখন রীতিমতো একটি আলোড়নের সৃষ্টি হয়। কারণ হচ্ছে একটি হচ্ছে এই নাটকের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে
সৈয়দ শামসুল হক এমনভাবে তুলে গেছে এবং যেভাবে থিয়েটার এটাকে উপস্থাপন করেছে মঞ্চে, এই কাব্য নাটকটিকে তা মানুষের হৃদয়ে সরাসরি গিয়ে গেঁথে গিয়েছে। সবাই খুঁজতে শুরু করল সৈয়দ শামসুল হককে। সৈয়দ শামসুল হক বিলেত থেকে ফিরেছেন, সেখানে নাটক লিখেছেন, মিউজিক্যাল লিখেছেন এবং পশ্চিমা যে আধুনিকতা, সেই আধুনিকতা, পশ্চিমা যে দর্শন, সেই দর্শন তিনি তার হৃদয়ে ধারণ করে দেশে ফিরে এসে বাংলাদেশের সংস্কৃতির সাথে, বাংলাদেশের শিকড়ের সাথে, বাংলাদেশের মাটির সাথে মিশিয়ে আমাদের যা উপহার দিয়েছেন আমাদের পাঠকদের কাছে, আমাদের দর্শকদের কাছে তা অনবদ্য হয়ে উঠেছিল। এর পরপরই তিনি লিখে ফেলেন আরেকটি নাটক, আরেকটা কাব্য নাটকের মধ্যে নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন বাংলাদেশের নাটকের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত একটি নাটক, আমরা এটা সকলেই জানি। এই নাটকের একটি সংলাপ পুরো বাংলাদেশকে রাজনীতিকরা যা করতে পারেননি, শামসুল হক সেই সংলাপের মাধ্যমে তাই করেছেন। এই সংলাপটি আমরা সকলে জানি, জাগবাহে উঠে সবাই। উনি জাগতে বলছেন, কাদের জাগতে বলছেন? জাগতে বলছেন সকল কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার জন্য। উনি জাগতে বলছেন অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্য। উনি জাগতে বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। উনি জাগতে বলছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর যে স্বাধীনতা বিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠছিল, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। উনি জাগতে বলছেন মানুষকে মানুষ হিসেবে দাঁড়াবার জন্য। আমার মনে হয় বাঙালি জাতির সবচেয়ে বড় স্লোগান ৭ই মার্চের পরে জাগবাহে উঠে সবাই। আর কখনো কেউ দাবি রাখতে পারেনি, যেমন কেউ দাবি রাখতে পারেনি বঙ্গবন্ধুকে। তারপর শামসুল হকের যে কবিতা, যে গল্প, যে উপন্যাস, সেগুলো নিয়ে আমরা কথা সেইভাবে বলি না। শামসুল হক কখন মানুষের মাঝে জনপ্রিয় হলেন? যখন এই টেলিভিশনে এলেন। সাধারণ আমরা যারা কাছ থেকে দেখেছি তারা জানি, কিন্তু সাধারণ মানুষ তো জানতো না এই অসাধারণ আধুনিক একটি মানুষ সম্পর্কে। কি অসাধারণ তিনি কথা বলেন, কি অসাধারণ বাচনভঙ্গিতে, কি অসাধারণ শব্দ চয়নে, এবং যে কথা বলেন সেই কথার মধ্য দিয়ে আমাদের আধুনিকতার সম্পূর্ণ প্রকাশ ঘটে। সৈয়দ শামসুল হক 50-এর দশকে ছিলেন একজন আধুনিক মানুষ, 60-এর দশকে ছিলেন আধুনিক মানুষ, 70-এর দশকে ছিলেন আধুনিক মানুষ। মৃত্যু তিনি আধুনিক মানুষ ছিলেন। এবং এই আধুনিকতা কেবলমাত্র বাইরের আধুনিকতা না, এই আধুনিকতা হচ্ছে তার দর্শনের আধুনিকতা, এই আধুনিকতা হচ্ছে তার বিষয়ের আধুনিকতা, এই আধুনিকতা হচ্ছে তার লিখবার যে আঙ্গিক, সেই আঙ্গিকের আধুনিকতা। একটি কবিতা সন্ধ্যা আমাদের আলোচ্য বিষয় ছিল। সদ্য প্রয়াত কবি রফিক আজাদ এবং সদ্য লন্ডনে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আমরা তার মৃত্যুর আগেই তাকে আমরা স্মরণ করেছিলাম, তাকে নিয়ে আলোচনা করেছিলাম, তার পক্ষে বিপক্ষে কথা বলেছিলাম, আমরা তাকে মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম। কিন্তু সত্যি খুব দেরি হয়ে গিয়েছিল। আমাদের একটি আচরণ আছে যে আমরা বেঁচে থাকতে কাউকে সেইভাবে সম্মান জানাই না। সৈয়দ শামসুল হককে অনেক পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে তাকে সম্মান জানানোর উচিত ছিল, তার যে স্ট্র্যাচার, তার যে মা, সেই অনুযায়ী সেইভাবে আমরা তাকে সম্মান জানাতে পারিনি। আমরা দেখলাম উনি ফিরে এলেন দেশে। এই জন্যে ফিরে এলেন, যেতে তো হবে। উনি বলছেন আমি দেশে থেকে যেতে চাই চিরদিনের জন্য। হাসপাতালে ভর্তি হলেন এবং তখন তার ভেতরের যে স্ফুরণ, সৃজনশীলতার যে স্ফুরণ,
সেই স্ফুরণ যেন জোয়ারের পানির মতো প্রকাশিত হচ্ছিল। উনি লিখে যাচ্ছিলেন, কিংবা লিখতে না পারলে ডিকটেশন দিচ্ছিলেন, তার স্ত্রী লিখছিলেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, নাটক লিখছেন। আলী যাকের নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রধান, যিনি নুরুদ্দিনের সারা জীবন করে নিজে সম্মানিত হয়েছিলেন, বাংলাদেশকে সম্মানিত করেছিলেন, শামসুল হককে সম্মানিত করেছিলেন, তিনি হাসপাতালে গেছেন। ছাত্ররা তার হাত ধরে বলছেন যে আলী যাকের আমি আপনাদের নতুন নাটক দিচ্ছি। আলী যাকের বলছেন আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু সত্যি সত্যি একটি অসমাপ্ত নাটক উনি দিয়ে গেছেন নাগরিককে। তিনি কাঁচা হাতে, কাঁপা হাতে দুটি বইয়ের নাম লিখে গেছেন। কর্কট বৃক্ষে সবুজ শাখায়, উৎকট তন্দ্রার নিচে। তিনি বলছেন তার যে নতুন বই বের হবে, সেই বইয়ের দুটি নাম যে হাসপাতালে বসে কবিতাগুলো লিখেছেন। তো শামসুল হক মারা গেলেন 81 বছর বয়সে। যদি আমি বলি যে তিনি অকালে মৃত্যুবরণ করেছেন, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি বলি হ্যাঁ, উনি অকালে মৃত্যুবরণ করেছেন। কি কারণে অকালে মৃত্যুবরণ করেছেন? কারণ উনি যখন দিতেছেন, অনর্গলভাবে দিয়ে যাচ্ছেন, দেয়া বন্ধ করেননি। তার সৃজনশীলতার দরজা কখনো বন্ধ হয়নি। তার কাছ থেকে আমরা আরো অনেক কিছু পাওয়ার প্রত্যাশা করতে পারতাম। দেখছিলাম, বাস্তবে দেখছিলাম, তিনি লিখছিলেন, লেখা দিচ্ছিলেন। এইরকম একজন লেখক যখন 81 বছর বয়সেও মারা যান, রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন 80 বছর বয়সে, উনিও মৃত্যুশয্যায় হাসপাতালে বসে লেখাইভাবে ডিকটেশন দিয়েছেন। এই ধরনের লেখক যতদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকতেন, ততদিনই লেখা চালিয়ে যেতে পারতেন। আমাদেরকে, আমাদের মতো সত্যি, আমাদের মতো দিন মানুষদের জন্য উনি ভরিয়ে দিতে পারতেন। আজকে আমরা অনেক কিছু নিয়ে গর্ব করি, আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের বিশেষ বঙ্গবন্ধুকে নিয়ে, কিন্তু সৈয়দ শামসুল হকের মতো মানুষেরা, লেখকেরা আমাদের যা দিয়ে গেছে, সেই জিনিসগুলোকে নিয়ে আমাদের গর্ব করতে হবে। এবং আমি মনে করি যে তারা কখনো মারা যান না, তারা কখনো চলে যান না, তারা আরো বেশি করে তাদের লেখার মধ্য দিয়ে, তাদের সৃজনশীলতার মধ্য দিয়ে আমাদের মাঝে সবসময় জলজল করে ওঠে। দিন যত যাবে শামসুল হক তত বেশি আমাদের মাঝে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে। দিন যত যাবে তত বেশি আমরা তার অভাব অনুভব করব। দিন যত যাবে তত আমরা ভাববো হ্যাঁ, আমাদের সাথেই আছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের মতো মানুষদের, সৈয়দ শামসুল হকের মতো লেখকদের, শিল্পীদের কখনো মৃত্যু হয় না। ধন্যবাদ। কৌশিক আহমেদ, আমরা স্মরণ করলাম সৈয়দ শামসুল হককে, স্মরণ করলেন কৌশিক আহমেদ, সম্পাদক সাপ্তাহিক বাঙালি। এবারে আমাদের একটি বিশেষ পুরস্কার প্রবর্তন। আপনারা জানেন কবি শহীদ কাদরী আর আমাদের মাঝে নেই। আমরা প্রতি বছর প্রতিটি যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে দেশে বিদেশে শিল্প এবং সংস্কৃতির যে কোনো শাখা একজন বিশেষ ব্যক্তিকে আমরা কবি শহীদ কাদরী স্মৃতি পুরস্কার এই নামে আমরা পুরস্কৃত করব। সে হিসেবে আমরা এক্ষুনি
প্রতিযোগিতা আপনারা সবাই মনোযোগে আসন গ্রহণ করবেন চাই। যখন কোনো সম্মাননা এবং পুরস্কারের ভিতরে পার্থক্য হচ্ছে, পুরস্কার দিতে হলে সেখানে একটি কমিটি থাকতে হয়, তাদের মতামতের ভিত্তিতে অবশ্যই এই পুরস্কারের ব্যক্তিকে অথবা সংগঠনকে নির্ধারণ করতে হয়। আমাদের সেই সময়টি আমরা পাইনি। আমরা কথা দিচ্ছি ভবিষ্যতে এই পুরস্কারটি যখন আমরা আগামী বছর আবার দিব, সেখানে একটি সর্বজনগ্রাহ্য সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিটি থাকবে এবং তার বিভিন্ন নীতি নির্ধারণ আমরা সেই কমিটির মাধ্যমে করে নেব। পুরস্কারে সাধারণত অর্থমূল্য থাকে। আমাদের আজকের এই পুরস্কারে আমরা অর্থমূল্যটি দিতে পারবো না। আমাদের প্রাণের মূল্য, আমাদের অভিবাদন, আমাদের শ্রদ্ধা আমরা প্রদর্শন করব। সেই হিসেবে এই পুরস্কারটি প্রদান করবেন কবি পত্নী নীরা কাদ্রি। আমি নীরা কাদ্রিকে প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে আসবেন নীরা কাদ্রি। ব্যক্তি যাকে আমরা সম্মানিত করতে চাই, কবি শহীদ কাদ্রি স্মৃতি পুরস্কার দিয়ে আমরা প্রথমবারের মতো এটি প্রবর্তন করছি। আমরা উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেহেতু এটি প্রথম বছর আগে বলেছি, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি জনাব কামাল লোহানীকে প্রথম তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছি। এখন কবিপত্নী নীরা কাদ্রি এই ক্রেস্টটি প্রদান করবেন শ্রদ্ধেয় কামাল লোহানীকে। এবং উনি শ্রদ্ধেয় কামাল লোহানীকে একটি উত্তরীয় পরিয়ে দেবেন। এবারে দুটি কথা বলবেন, প্রথমে কবিপত্নী নীরা কাদ্রি এবং তারপরে শ্রদ্ধেয় কামাল লোহানী। অত্যন্ত আগ্রহের সঙ্গে জানাচ্ছি, আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে কামাল লোহানী, কামাল ভাইকে আমি উদীচীর পক্ষ থেকে শহীদ কাদ্রি স্মৃতি পুরস্কার দিতে পারলাম। আমার মনে হচ্ছে যে আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে উনি অত্যন্ত যোগ্য, সব দিক দিয়ে তিনি উদীচীর পক্ষ থেকে শহীদ কাদ্রি স্মৃতি পুরস্কার পাওয়ার জন্য যোগ্যতা আছে। আপনারা ভালো থাকবেন। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র। দুটি কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় কামাল লোহানী। মন্ডলী, শহীদ কাদ্রি সম্পর্কে আমি যখন ঢাকায় আসি তখন থেকেই জানি ওদের দুজন সম্পর্কে, শাহেদ কাদ্রি এবং শহীদ কাদ্রি দুজনকে। কিন্তু আমার একটা প্রশ্ন সবসময় মনের মধ্যে উঠেছে, সেটা হলো এত অল্প কবিতা লিখে কেউ কি এরকম বিখ্যাত হতে পেরেছে? শহীদ কাদ্রি সেটা করে দেখিয়েছেন এবং সে কবিতাগুলো কালকে যখন এই মঞ্চে
নীরা পৌঁছলেন তখন আমার কাছে অসাধারণ লাগছিল যে প্রত্যেকটি লাইনের ভেতর যে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এই মানুষ, এই সমাজ, এই পৃথিবী সম্পর্কে, সেগুলো কি চমৎকারভাবে তিনি ব্যক্ত করেছেন তার সত্যি পঙ্ক্তিমালায়। বন্ধুরা, এমন একজন কবিকে অসময়ে হারিয়ে আমরা সত্যি ব্যথিত। আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত এবং কষ্ট লেগেছে আমার কাছে যখন তার শবদেহ এখান থেকে ঢাকা পৌঁছেছে। আমি সেখানে উপস্থিত হতে পারিনি। শহীদ মিনারে গিয়ে যে মানুষকে শ্রদ্ধা নিবেদন সত্যিই করা উচিত ছিল এবং যথার্থই যে মানুষটি শহীদ মিনারে মৃত্যুর পর স্থান পাওয়ার কথা এবং সবার শ্রদ্ধা পাওয়ার কথা, এই মানুষটিকে আমি অন্তত পক্ষে শ্রদ্ধা জানাতে পারিনি, কারণ ব্যক্তিগত অসুস্থতা। কিন্তু আজকে যুক্তরাষ্ট্র উদিচি যে প্রথম পুরস্কারটি, শহীদ কাদরী পুরস্কার আমার হাতে তুলে দিলেন, আমি বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এটি গ্রহণ করলাম এবং ধন্যবাদ জানাই এই যুক্তরাষ্ট্র কমিটিকে। নীরা আমার অত্যন্ত, আমি অল্প কদিন হলো জানতে পেরেছি, অত্যন্ত স্নেহাস্পদ এবং বাবা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাদেরকে অনুসরণ করে আমরা রাজনীতি ক্ষেত্রে পা ফেলতে শুরু করেছিলাম। সেই দেওয়ান মাহবুবুল সাহেবের মেয়ে, এটা আমার জানা ছিল না। আমি কদিন আগে মাত্র আমার পুত্রবধূর কাছ থেকে, ক্লারার কাছ থেকে জানতে পারলাম যে নীরা দেওয়ান মাহবুবুল সাহেবের মেয়ে। মোটামুটি ভীষণ কষ্ট লেগেছে। কেন এতদিন জানিনি যে মানুষটি স্বাধীনতার যুদ্ধের সময় কিভাবে তার নিজের প্রাণ দিয়ে দিলেন অকাতরে এবং চিন্তা না করে, দেহের কথা না ভেবে, শরীরের কথা না ভেবে, অসুস্থতার কথা না ভেবে বাংলার স্বাধীনতা আনবার জন্যে মানুষের কাছে দেশে দেশে ঘুরে বেড়াতে দিয়েছিলেন যে মানুষটি, তারই সন্তান নীরা। এবং তার সহ গিয়েছিলেন যিনি কর্মী ছিলেন, যোদ্ধা ছিলেন এই পৃথিবীতে, শহীদ কাদরী নেই আজকে। বন্ধুরা, আপনারা সবাই তাকে চেনেন, জানেন এবং আমিও তাকে সর্বশেষ বোধহয় জীবনের মেয়ের জন্মদিনে শেষে দেখে গিয়েছিলাম এবং সেইখানে তার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প হয়েছিল। সে কথা ভুলবার নয় এবং ওরা তো গল্প করার রাজা ছিলেন। বিউটি বোর্ডিংয়ের ইতিহাস এবং সেই সমস্ত কাহিনী যদি এখন বলতে চাই আমার মনে হয় রাত পেরিয়ে যাবে, আমাদের সে সময় নেই। কিন্তু আজকে শহীদ কাদরীকে এই গ্রেস শুধু নয়, আমি মনে করলাম যে তার শরীরটাকে আমি স্পর্শ করছি, তার হৃদয়টাকে আমি স্পর্শ করছি। আমাদের মধ্যে নেই বটে, কিন্তু আমাদের সমস্ত হৃদয় জুড়ে শহীদ কাদরী থাকবে অনাদি অনন্তকাল। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব একটুক্ষণের মধ্যে।